আরজি কর কাণ্ডে রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে 21 জন আইনজীবী দাঁড়ালেন। 21 জন। আচ্ছা বলুন তো, কি বিস্ময়কর! রাজ্য কেন, কি কারণে 21 জন আইনজীবী দাঁড় করালেন? নির্যাতিতার সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। আরজি করে যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন, তার দোষীরা যেন শাস্তি পায় সেই দাবিতে। তাহলে সুপ্রিম কোর্ট যে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করলো, এই মামলাটি গ্রহণ করেছে, সেই মামলায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে। রাজ্যের পক্ষে 30 জন আইনজীবী কেন? কার টাকায়? কাকে বাঁচাতে? কি চাপতে? কিসের জন্য 21 জন আইনজীবী? আমার ভিডিও যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা, স্যারেরা দেখছেন, একটু জানাবেন তো কমেন্ট করে, যে এরপরে কি আমরা বিশ্বাস করতে পারবো যে রাজ্য সুবিচার চাইছে? এই আরজি করে যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন, তার দোষীরা যাতে শাস্তি পায়, এ ব্যাপারে সুবিচার চাইছে রাজ্য। এটা কি বিশ্বাসযোগ্য এরপর আর মনে হয়? সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার টেকনিকটা দেখেছেন? লাইভ ভিডিওতে আমরা দেখছিলাম, লাইভে সুপ্রিম কোর্টে যে রাজ্যের আইনজীবীদের যখন জিজ্ঞাসা করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা, একের পর এক 3 জন বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্র, এই 3 জন বিচারপতির বেঞ্চে শুনানিটা চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বেই এই 3 জনের বেঞ্চ। সেই বেঞ্চে একের পর এক প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া দেখেছেন। রাজ্যের যে 21 জন আইনজীবী, তার নেতৃত্বে আছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল, যিনি এক একটা হিয়ারিংয়ের জন্য আমরা যতদূর জানতে পারি তিনি 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে থাকেন। তাহলে 21 জন আইনজীবীর ফিজ কত? রাজ্যকে শুধু ফিজ বাবদ কত টাকা দিতে হচ্ছে? কার টাকা দিতে হচ্ছে? কেন? কেন রাজ্য যদি সুবিচার চায়, তাহলে 21 জন আইনজীবী কেন? কার স্বার্থে? কাকে বাঁচানোর জন্য? কি চাপার জন্য? জনগণের ট্যাক্সের টাকায় এতগুলো আইনজীবী কেন? প্রশ্ন আসছে। আমি সেটাই বলছি বন্ধুরা, আপনারা জানাবেন যে এরপরে কি আমরা বিশ্বাস করতে পারবো? রাজ্যের মানুষ, দেশের জনগণ বিশ্বাস করতে পারবে তাহলে যে রাজ্য সুবিচার চাইছে? আবার দেখুন কপিল সিব্বল মহাশয় কি বলছেন, যে এই যে মহিলা চিকিৎসক যিনি মারা গিয়েছেন, তার বাবা বলেছেন কি, যে তারা হসপিটালে যাওয়ার পরে 3 ঘন্টা তাদের মেয়েকে তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, রীতিমতো পুলিশ তাদেরকে হেনস্থা করেছে। এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তার মা বাবাকে, এই মৃতা চিকিৎসকের বাবা মাকে ফোন করে জানিয়েছিলেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার, যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা কপিল সিব্বল বলছেন এগুলো সত্য নয়, নট ট্রু। কি আশ্চর্য কথা! তাহলে মৃতার বাবা মা কি মিথ্যা বলেছেন যে তাদেরকে কয়েক ঘন্টা দেখতে দেওয়া হয়নি? অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলেছিলেন আত্মহত্যার ঘটনা। আর কোর্টে বলছেন রাজ্যের আইনজীবী যে নট ট্রু, এগুলো সত্য নয়, যে পুলিশ তাদেরকে কয়েক ঘন্টা দেখতে দেওয়া হয়নি। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন, বিচারপতি JB পারদিওয়ালা। তিনি বলেছেন যে আমার 30 বছরের কর্মজীবনে পুলিশের এরকম ভূমিকা আমি দেখিনি। অবাক হয়ে গিয়েছেন তিনি। বলুন তো কি বলবেন যে যা ঘটনা চলছে? আবার দেখুন তো, ওই যে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি সকালবেলায় পদত্যাগ করলেন, কয়েক ঘন্টার মধ্যে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে সমমর্যাদার একটি পদে ট্রান্সফার করা হয়েছিল সন্দীপ ঘোষকে। কিন্তু সেখানকার যারা ন্যাশনাল মেডিকেল কলেজের যারা ডাক্তার, ছাত্র, তারা সবাই আন্দোলন করার চাপে শেষ পর্যন্ত তাকে সেখানেও পাঠানো হয়নি। কিন্তু আবার কি করা হলো, তাকে, এই সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনে তিনি এবার পদ পেলেন। কি পদ পেলেন? অফিসার অন স্পেশাল ডিউটি। কেন সন্দীপ ঘোষকে এত আড়াল করার চেষ্টা হচ্ছে? কেন সন্দীপ ঘোষকে ধরে রাখতে হচ্ছে? কেন যেন তেন প্রকারে? কি আছে সন্দীপ ঘোষের মধ্যে? প্রশ্ন তো আসবেই। আর এই সমস্ত প্রশ্ন আসবে যাকে ঘিরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে নিয়ে এই প্রশ্নগুলো আসবে। কারণ স্বাস্থ্যমন্ত্রী আপনি,
এই যে স্বাস্থ্য ভবনে যে স্পেশাল ডিউটি অফিসার হিসাবে সন্দীপ ঘোষকে নেওয়া হলো, আবার পদ দেওয়া হলো, কেন? কিসের স্বার্থে সন্দীপ ঘোষকে এত আঁকড়ে ধরতে হচ্ছে? কেন আরজি করের মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালে এই মহিলা চিকিৎসককে নিরাপত্তা দেওয়া যায়নি? পুলিশ মন্ত্রী হিসাবে, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার কাছে কিন্তু এই প্রশ্ন জনগণ জানতে চাইছে যে কেন এটা হয়নি। 31 বছর বয়সী একটা স্নাতকোত্তর চিকিৎসক, তাকে অকালে কেন চলে যেতে হলো? বিচারপতিরা প্রশ্ন করেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, যে দেহ পাওয়া গেল সকালবেলায় 9:30 10টার আশেপাশে, অথচ এফআইআর হলো কটায়? রাত্রি 11:30টায়। করলেন কে? মেয়েটির বাবা। কেন? হসপিটালে মেয়েটি মারা গেল সেটা দেখলো হসপিটালের অধ্যক্ষ, কেন এফআইআর করলেন না? এ প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে সকালবেলায় দেহ পাওয়ার পরে রাত্রি 11:30টায় কেন এফআইআর? এবং সবচেয়ে বড় কথা, এই যে এফআইআর যখন হয়েছে 11:30টায়, তখন কিন্তু আবার মৃতদেহ শ্মশানে পৌঁছে গিয়েছে। আচ্ছা বলুন তো, এফআইআর হওয়ার পরে সেই দেহ তদন্তের জন্য প্রয়োজন নেই? দেখতে হবে না যখন প্রাথমিক ময়না তদন্তে জানা গিয়েছে যে মেয়েটিকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তাহলে সেটা যখন জানা গিয়েছে, এফআইআর হচ্ছে রাত্রি 11:30টায়, সেই সময় কেন পুলিশ একবারে ময়নাতদন্ত করেই, ময়নাতদন্ত হয়েছে সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে, এবং ময়না তদন্তের পরেই তড়িঘড়ি করে পুলিশ সেখানে কিছু রাজনৈতিক নেতানেত্রীর আন্দোলনও করছিলেন আরজি করের বাইরে, সেখান থেকে তাদেরকে ঠেলে সরিয়ে পুলিশ তড়িঘড়ি করে মৃতা চিকিৎসকের বাড়িতে লাশ পৌঁছে দেয়, মৃতদেহ পৌঁছে দেয়, সরি লাশ নয়, মৃতদেহ বলছি, মৃতদেহ পৌঁছে দেয়, এবং সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে যাওয়া হয় শ্মশানে। এবং শ্মশানে নিয়ে গিয়ে আরও 2টি দেহ ছিল, সেই 2টি দেহকে রেখে পুলিশ আগে থেকেই শ্মশানে জানিয়ে রেখেছিল যে একটি মৃতদেহ আসবে, তাকে তাড়াতাড়ি দাহ করতে হবে। কেন ওই 2টি মৃতদেহকে রেখে কেন তাড়াতাড়ি দাহ করতে হলো? কিসের জন্য এই মৃতদেহকে এত তাড়াতাড়ি দাহ করার একটা প্রচেষ্টা? মৃত চিকিৎসকের বাবা মা কি বলেছিল যে আমাদের মেয়েকে তড়িঘড়ি দাহ করতে হবে? কেন পুলিশ এই ভূমিকা নিল? তাহলে পুলিশের এই ভূমিকায় প্রশ্ন আসছে। আরজি করের যে ভূমিকা, সেই ভূমিকায় প্রশ্ন আসছে, কিন্তু আমাদের রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি অস্বীকার করে যাচ্ছে, না 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 না, এগুলো সত্য নয়, এগুলো সত্য নয়। এ কি কথা? 21 জন আইনজীবী দাঁড় করাতে হচ্ছে এই আরজি কর মামলায়? এ কি চিন্তা করার মতো? রাজ্য তাহলে কি চায়? রাজ্য কি এই যে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ হয়েছেন তার কি সত্যিই সুবিচার চাইছে নাকি? আপনারা যারা দেখছেন, আমি তাদেরকেও প্রশ্ন করছি। সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, কেন ক্রাইম সিন, ক্রাইমের যে প্লেস, সেটাকে প্রোটেক্ট করা গেল না? যেটা অভিযোগ উঠছে যে বাথরুমে খুন ধর্ষণের পরে সেখানে হয়তো হাত পা ধোয়া হতে পারে, কেন তড়িঘড়ি সেটা ভাঙা হলো? এত তড়িঘড়ি তো সরকারি কাজ আমরা জানি যে করতে গেলে অনেক অনুমতির দরকার হয়, অনেক নিয়ম কানুন, এত তড়িঘড়ি কেন সেই জায়গা ভাঙতে হলো? ক্রাইম সিন প্রোটেক্ট করা গেল না কেন? এই প্রশ্ন সিবিআই তুলেছে, সিবিআই যেমন তুলেছে, সুপ্রিম কোর্টও তুলেছে। আবার চিন্তা করুন, 14ই আগস্ট মধ্যরাতে যে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, অথচ যারা হামলা করলো তাদেরকে ঠেকানোর চেষ্টা করলো না। পুলিশ হসপিটালের মধ্যে গিয়ে, নার্সরা যেটা বলেছেন যে হসপিটালে গিয়ে লুকানোর চেষ্টা করেছে, তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে। তারা কি নিরাপত্তা দেবে? কি তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে। তাহলে ক্রাইম সিন প্রোটেক্ট করা গেল না, মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করতে হলো। আবার সুপ্রিম কোর্টে গিয়ে 11 জন আইনজীবী রাজ্যের হয়ে সওয়াল করছেন, বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলের নেতৃত্বে। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা তিনি বিস্ময় প্রকাশ করছেন যে আমার 30 বছরের লাইফে পুলিশের এরকম ভূমিকা আমি দেখিনি। চিন্তা করুন তো, তাহলে এই যে তদন্ত শুরু করার আগেই মৃতদেহ দাহ করা, খুন ধর্ষণকে লুকানোর চেষ্টা, হসপিটাল থেকে আত্মহত্যা বলে জানানো বাবা মাকে, পুলিশ প্রথম দিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তাহলে এই যে সমস্ত ঘটনা ইন্ডিকেট করছে যে কিছু লুকানোর চেষ্টা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তাহলে সেই লুকানোর চেষ্টা কাউকে কি বাঁচানোর জন্য, কাউকে কি আড়াল করার জন্য? প্রশ্ন কিন্তু এসেই যায়, কেন ওই সন্দীপ ঘোষকে এত তাকে রক্ষা করার চেষ্টা, তাকে আটকানোর চেষ্টা, তাকে তিনি আরজি কর
মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে পদত্যাগ করছেন, অথচ তাকে কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে ট্রান্সফার করা হচ্ছে। তখন সেখানকার ছাত্রছাত্রীরা, ডাক্তাররা যখন আন্দোলন করছেন, তাকে আবার অন্য আরেকটি পদে আবার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবনে পদ দেওয়া হলো কি অফিসার অন স্পেশাল ডিউটি। এই ঘটনাগুলোই কিন্তু একটা একটা করে ইন্ডিকেট করছে মমতা ব্যানার্জি আপনার ভূমিকা নিয়ে, আপনার মানসিকতা নেই। তাই তো মৃতার বাবা অভিযোগ করেছেন যে আপনি দ্বিচারিতা করছেন। আপনি একদিকে ন্যায় বিচার করতে চাইছেন, আন্দোলন করছেন পথে নেমে, আবার মৃতার বাবা বলছেন যে আপনি যারা আন্দোলন করছে তাদের কণ্ঠরোধ করতে চাইছেন। মৃতার বাবাই অভিযোগ করছেন। আবার এই যে সুপ্রিম কোর্টে 21 জনকে আইনজীবীকে আপনি দাঁড় করাচ্ছেন, কেন, কার স্বার্থে? প্রশ্নটা আসছেই। তাহলে সুবিচার কি চাইছে রাজ্য? অবাক, অবাক করা কাণ্ড। আজকে পশ্চিমবঙ্গ শুধু নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মৃত চিকিৎসকের, দোষীদের শাস্তি চেয়ে, সুবিচার চেয়ে মানুষ আন্দোলন করছে। কি বলবো বলুন তো, সত্যিই অবাক লাগে। আপনারা যারা দেখছেন মতামত জানাবেন আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।